ভেতরে যারা ঢুকবেন, আমরা বারবার বলছি আপনাদের, একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। ভেতরে যে অফিসার আছে সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না, ইয়েস ইয়া নো। পশ্চিমবঙ্গে এই মুহূর্তের বড় খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে শুনানি এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে একেবারেই মনোজ আগরওয়াল পশ্চিমবঙ্গের সিইও কড়া নির্দেশিকা পাঠিয়েছে। সেই নির্দেশিকাটা আজকে আপনাদের সামনে দেখাবো এবং কার্যত খসড়া তালিকার পর যখন আমরা সবাই ধরে নিয়েছিলাম যে স্মুথলি শুনানির পর, যখন সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের পর যখন একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন 14 তারিখ ধার্য করা হয়েছিল, সেটা কখনোই আর হওয়া সম্ভব হচ্ছে না। কমপক্ষে 10 দিন পিছিয়ে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। আমি আপনাদের সামনে প্রথম দিন থেকেই বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের কাছে দুটি রাস্তা। একটি হচ্ছে এই নির্বাচনী তালিকাটাকে স্বীকার করে, যেখানে একজন বাংলাদেশি ভোটার থাকবে না, যেখানে একজন মৃত ভোটার থাকবে না, সেই তালিকাকে স্বীকার করে নির্বাচনে লড়া, যেটা কার্যত তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তার কারণ তারা জানে যে সেটা কার্যত তাদের হারের একেবারেই সমান। সেই হেতু তারা অল্টারনেটিভ যে ওয়ে, সেটা হচ্ছে মন্দের ভালো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, তবুও মন্দের ভালো সিম্প্যাথেটিক ভোটে জেতার আরো একটা সম্ভাবনাকে জিইয়ে রাখার এই মুহূর্তে চেষ্টা করা ছাড়া তৃণমূল কংগ্রেসের হাতে আর কোনো উপায় নেই। তারা এই মুহূর্তে যেটা করতে চাইবে যে পশ্চিমবঙ্গে আলটিমেটলি নির্বাচন প্রক্রিয়াটাকে গুলিয়ে দিয়ে যাতে 5ই মের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যেতে না পারে, তার জন্য প্রয়োজন হলে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি রাষ্ট্রপতি শাসনের মতো পর্যায়েও যেতে যাওয়া যায়, তাহলে সেদিকেও তারা যেতে রাজি রয়েছে। কারণ তারা জানে যে শুদ্ধ তালিকায় নির্বাচন মানে ডেফিনেটলি তাদের হার। আর এই জায়গা থেকে আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও করতে বসেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা গুরুত্বপূর্ণ পর্ব। যারা সাবস্ক্রাইব করছেন না তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। চ্যানেলের গ্রোথের জন্য আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের সাবস্ক্রিপশন, ফ্রি সাবস্ক্রিপশন। আচ্ছা, আমি আপনাদের সামনে সমস্ত তথ্য বলবো। আমি বলেছিলাম যে দেখুন, বিজেপির ওপর, নির্বাচন কমিশনের ওপর আমাদের অনেক ক্ষোভ থাকতে পারে। খুব স্বাভাবিকভাবেই হয়তো নির্বাচন কমিশন অযাচিতভাবে হয়তো আপনাদের মধ্যে অনেককে শুনানিতে ডেকে পাঠিয়েছে। হয়তো একটা ছোট নামের ভুল, কিংবা বানানের ভুল, কিংবা বিয়ের পর আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, কিংবা যে কোনো কারণ হতে পারে, হয়তো আপনাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু দয়া করে এইটুকু নিবেদন যে দেখুন, অনেক অত্যাচার অন্যায় সহ্য করেছেন, এইটুকু সহ্য করুন। এর জন্য নির্বাচন কমিশনকে গালি দিয়ে অন্তত তৃণমূলের পক্ষে ভোটদান থেকে নিজেরা ভাববেন। কেন এ কথা বলছি জানেন? তার কারণ তৃণমূল কংগ্রেস এটাই চাইছে। আমি প্রথমে যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম সেটা হচ্ছে একজন ইআরও তার কান্না। ঠিক আছে, একজন ইআরওর কান্না। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এই যে ভয়ানক তৃণমূল কংগ্রেসের অত্যাচার, তার জেরে তাকে একজন মহিলা ইআরওর উপরও, যিনি পিঠের শির দ্বারা সোজা করে কাজ করতে গিয়েছিলেন, তার কান্না। বুঝতে পারছেন তো? সেই জায়গাটা থেকে আমাদের তাদের একদিকে যেমন সমর্থন করতে হবে, অন্যদিকে এবার যে ভিডিওটা দেখাবো, যে দেবী বন্দনা হয়েছে, সরস্বতী পুজো গোটা রাজ্য জুড়ে গতকাল পালিত হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় তার রেশ আমাদের চলছে। কিন্তু কি জানেন, যে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু মারাত্মক সব অভিযোগ উঠেছে। তার মধ্যে অন্যতম অভিযোগ উঠছে বারাসাতের ময়নাগুড়ি স্কুলে, অন্যান্য যোগমায়া দেবী কলেজে তো রয়েছে সরস্বতী পুজো করতে না দেওয়া, বারাসাতের ময়নাগুড়ি
ময়নাগুড়ি স্কুলে সেখানে হিন্দুদের সংখ্যা 50%-এর নিচে বলে সরস্বতী পুজো করতে দেওয়া হলো না। এই ভিডিওটা আপনাদের দেখাবো, যারা একটু চিন্তা করছেন, যারা ভাবছেন যে আপনাদের শুনানিতে কিছু ডকুমেন্ট ক্লিয়ারেন্সের জন্য কিংবা আপনাদের কিছু ক্লারিফিকেশনের জন্য ছোট্ট কাজের জন্য ডেকে পাঠানো হয়েছে, আপনারা এবারে আর অন্তত এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করবেন না বা তৃণমূলের কথা ভেবে মানে মানে তৃণমূলকেই ভোট দিয়ে দেবেন যারা ভাবছেন না, তারা এই ভিডিওটা একবার দেখুন, একবার দেখে নিন একবার। দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে, আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী বাংলাদেশ না পাকিস্তান সেটাই মা সরস্বতী। আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় দিতে হচ্ছে। আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে, আর কিছু বলার নেই। বাংলাদেশ হতে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ। দেখলেন, বুঝতে পারছেন, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একটা স্কুলে যদি হিন্দুদের সংখ্যা 50% নেমে গেলে সরস্বতী পুজো করতে না দেওয়া হয়, গোটা পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 50% নেমে গেলে তাহলে আপনারা কল্পনা করে দেখুন যে কোন কোন জায়গায় বাধা দেওয়া হতে পারে। তো সেই কারণে বলছি যে এই যে হিডেন এজেন্ডা রয়ে গিয়েছে একটি শাসক দলের, সেই শাসক দলের হিডেন এজেন্ডা থেকে বাঁচতে কখনো কখনো হয়তো আমাদের সেই জায়গাটা সহ্য করতে হচ্ছে, কিন্তু বৃহত্তর স্বার্থে আপনাকে শুনানিতে ডাক পড়লেও অন্তত সহযোগিতা করুন। আমি আজকে সেই ব্যক্তিদের কমেন্ট দেখতে চাই যারা লিখবেন। দেখুন, বিজেপির স্বপন দাশগুপ্ত এমএলএ এমপি, তাকেও কল করা হয়েছে। বিজেপির এমএলএদেরও কিন্তু ক্লারিফিকেশনের জন্য এই শুনানিতে ডাকা হচ্ছে। এমন নয় যে শুধুমাত্র শাসক দলের ডাকা হচ্ছে, মোটেই নয়। বিজেপির এমপি কে ডাকা হয়েছে, তিনি গিয়েছেন, তিনি ক্লারিফিকেশন দিয়েছেন। মোহাম্মদ শামি, ইন্ডিয়ান ক্রিকেটার, তিনি বলেছেন যে 100 বার ডাকা হলে 100 বার যাব, এবং তিনি রিকোয়েস্ট করেছেন সমস্ত ভারতীয়দের যে কোঅপারেট করতে, বাঙালিদের কোঅপারেট করতে, আপনাদের ডাকলে যান, তিনি পর্যন্ত বলছেন। আর আপনারা তৃণমূলের ফাঁদে পা দিচ্ছেন। এইটি দয়া করে যদি করেন তাহলে এই যে আপনার স্কুলে এখন হয়তো 50%-এর বেশি বলে আপনাদের স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, আগামী দিনে আর হবে না। তার কারণ দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলি। আমি আপনাদের সামনে একটা দেখাবো যে দেখুন কি লেখা রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে শুনানি, করা নির্দেশ দিল নির্বাচন কমিশন। যে সমস্ত এলাকায় যেমন ইটাহার থেকে শুরু করে ফারাক্কা সমস্ত জায়গায় যে বিএলও মানে কিংবা যেখানে শুনানি হচ্ছে, মাফ করবেন বিএলও নয়, ইয়ারওদের যেখানে শুনানি হচ্ছে, ডিও যেখানে রয়েছেন, সেখানে যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেই বিশৃঙ্খলা যতক্ষণ না পর্যন্ত মানুষ কনফিডেন্স পাচ্ছে শুনানিতে আসার জন্য, ততদিন পর্যন্ত সেই সমস্ত জায়গায় শুনানি বন্ধের জন্য কার্যত নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের তরফ থেকে বলা হচ্ছে। এবং তারা একটা নির্দেশনামা জারি করেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যতক্ষণ না ল অ্যান্ড অর্ডার মেনটেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো স্থগিত করতে হবে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে হবে। শুধু তাই নয়, গতকালের রাতের একেবারেই ঘোড়ার মুখের খবর নির্বাচন কমিশনের দপ্তরের পশ্চিমবঙ্গে, তারা বলে দিয়েছে যে যে জায়গায় যে তৃণমূলের দাদারা এই সমস্ত করছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করতে হবে। আমার বক্তব্য দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানে যে এফআইআর রুজু হবে না, কিন্তু এর পরের স্টেপ আমরা দেখতে চাই নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ নিচ্ছেন সেটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আশা জাগাচ্ছে, কিন্তু আমরা দেখতে চাই যে তারা টুথলেস হয়ে যেন বসে না থাকে। প্রয়োজন হলে যেন আইন মোতাবেক শাস্তির খাড়াটাও তাদের ওপর নেমে আসে। এই যে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ মনিরুল ইসলাম বড় বড় কথা বলছিলেন, পশ্চিমবঙ্গের একজন বিধায়ক, জনগণের রিপ্রেজেন্টেটিভ, তিনি কথা বলছেন মাজা ভেঙে দেব। এরা কোনো রিপ্রেজেন্টেটিভ? এদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিলেও পুলিশের এতটাই মেরুদণ্ডহীন, এরা এফআইআর করতে পারেনি, তার কারণ ওপরওয়ালা থেকে, তৃণমূল কংগ্রেসের ওপর জায়গা থেকে নির্দেশ আসেনি। কিন্তু সেই মনিরুল ইসলাম আজকে কিন্তু ভেঙে পড়েছে। আমার কাছে শেষ পর্যন্ত যা খবর, তিনি ভেঙে পড়েছেন, তিনি নমনীয় ভাবে কথা বলতে শুরু করেছেন। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের কাছে যে আপনারা এবার পাওয়ারের প্রয়োগ করুন। আপনারা হুমকি ধুমকি এতদিন পর্যন্ত দেখেছেন, আমরা এবার দেখতে চাই যে এফআইআর লজ করুন, টচ করুন নয়, আপনারা নিজেরা প্রয়োগ করুন। যদি রাজ্য পুলিশ না করতে পারে তাহলে এখতিয়ার আপনাদেরও রয়েছে, আপনারাও করতে পারেন, সেইটা প্রয়োগ করুন। যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কাণ্ড কারখানা চলবে। তার কারণ তৃণমূল কংগ্রেস জানে এই শুদ্ধ নির্বাচন তালিকার মধ্যে দিয়ে তাদের ভোট গ্রহণে যাওয়া সম্ভব নয়। তারা মন্দির ভালো হিসাবে
রাষ্ট্রপতি শাসনকেও তারা আহ্বান জানাচ্ছে, কিন্তু এই শুদ্ধ নির্বাচন তালিকায় তারা কখনোই ভোট গ্রহণের নির্বাচনের মধ্যে দিয়ে তারা যেতে চাইবেন না। আমি ঠিক এই জায়গাতে দেখাচ্ছি আপনাদের, দেখুন 10 দিন পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, এইরকম একটি একেবারে ডেফিনিট খবর আমাদের কাছে আসছে। 10 দিন, আমি আপনাদের সামনে বলেছি 10 দিন পর্যন্ত, হয়তো দিন 10-12 পর্যন্ত নির্বাচন কমিশন স্টিল ক্যান অ্যাকোমোডেট, ঠিক আছে, তারপরেও হয়তো নির্বাচন 5 তারিখের মধ্যে সরকার গঠন সম্ভব। কিন্তু এই দিনটা পেছোতে পেছোতে যদি কার্যত 15 দিন, 20 দিন, 25 দিন হয়ে যায়, তাহলে আর 5 তারিখের মধ্যে নতুন সরকার গঠন করতে পারবে না। তাহলে নিশ্চিতভাবে সেইখানে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া আর কোনো জায়গা আমাদের কাছে খোলা থাকবে না। ইতিমধ্যেই দেখুন আমি যেদিকে বলেছিলাম 15 দিন আগে, সেই দিকেই কার্যত যাচ্ছে। এখন কার্যত নির্বাচন কমিশন বলে দিয়েছে যে এই 14 তারিখে ফাইনাল তালিকা প্রকাশ করা কিছুতেই তাদের পক্ষে সম্ভব নয়, যেভাবে দিকে দিকে গোলমাল চলছে। ওরা রাস্তায় বসে কাঁদছেন। আপনি বলতে পারেন যে তারা কি করবেন? একদিকে তারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, আমাদের মতো মানে ঘরের মধ্যে বসে তারা ভিডিও বানান না, তাদের মাঠের মধ্যে তৃণমূল কংগ্রেসের দাদাদের মোকাবিলা করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন মহিলারা কাঁদছেন ওরা। আর আপনারা শুধুমাত্র আপনাদের একবার শুনানিতে ডাকা হয়েছে বলে আপনারা তৃণমূলের পক্ষে ভোট দেবেন? যে তৃণমূল থাকলে আপনাদের ডাকা হতো না? আপনারা এটা বুঝতে পারছেন না যে দেখুন এই অস্বস্তিটা শাসক দল আপনাদের জন্য করে দিয়েছে। বিএলওরা সঠিকভাবে কাজ করলে আপনাকে শুনানিতে আসতে হতো না। ডেটা এন্ট্রি অপারেটররা নামটা ঠিকভাবে তুললে তাহলে আপনাকে এই শুনানিতে হাজির হতে হতো না। এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, আপনাকে হাজিরা দিতে বলা হচ্ছে যাতে আপনি তৃণমূল কংগ্রেসের ফাঁদে পড়েন, যাতে আপনিও তৃণমূল কংগ্রেসের মতো করে নির্বাচন কমিশনকে গালি দিয়ে বলতে পারেন যে বিজেপি বাজে। এই ফাঁদ থেকে আপনাকে শিখতে হবে, শিক্ষা নিতে হবে। তার কারণ আপনাদের দেখালাম যে 50% নিচে নেমে গেলে এই রাজ্যে সরস্বতী পুজো হচ্ছে না, বিরোধী দলনেতা সেটা টুইট করে জানিয়েছেন। এইখানে আপনাদের সামনে আমি বলবো যে রাজ্য বিজেপির একটা কৌশল তারা নিয়েছে যে, আচ্ছা আর একটা খবর জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 30 লক্ষ নো ম্যাপিং, যে সমস্ত 30 লক্ষ যে নো ম্যাপিং যে ভোটাররা ছিল তাদের শুনানিতে ডাকা হয়েছিল। আপনারা জানেন 10% অফ দোজ ভোটার্স they didn't attend this hearing process. Can you imagine 10% of those 30 lakhs, that means near about 3,20,000 voters, they didn't attend even in this hearing process. So মানে বুঝতে পারছেন যে ডাল মে কুছ কালা হ্যায়। বুঝতে পারছেন যে 3,20,000-এরও ভোটার তারা আসেইনি পর্যন্ত শুনানির মধ্যে। নির্বাচন কমিশন বলেছে যে এদেরকে বাদ দেওয়া হবে, কোনো রেয়াদ নয়, এদেরকে নির্বাচনী ফাইনালি তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই নিয়ে নাটক করবে তৃণমূল কংগ্রেস, সুপ্রিম কোর্টে যাবে। আমাদের কনস্টিটিউশনাল বডিগুলোকে শক্ত হতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেস একমাত্র প্রতিহিংসার রাজনীতি করবে আর বাকিরা সহানুভূতির চোখে দেখবে, এমনটা হয় না। তাদেরকেও এবার কড়া হাতে দমন করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ছিল ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে রাজ্য সরকারকে। যদি মেনটেন করতে না পারে তাহলে সুপ্রিম কোর্টের কাছ থেকেও একটা নির্দেশিকা আসা উচিত। এনিওয়ে, আমি আপনাদের সামনে সর্বশেষ যে জায়গাটি আজকে বলে শেষ করার চেষ্টা করব সেটা হচ্ছে বিজেপি একটা সিদ্ধান্ত নিয়েছে, জানেন তো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। আপনারা জানেন যে 2021-এ ব্যক্তিগত আক্রমণ করার ফল বিজেপি খুব একটা ভালো পায়নি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যতবার এসেছেন এই রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি কথা বলেননি। কেন? দিদি ও দিদি এফেক্টটা তিনি জানেন। তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস্টার বেঁধে ঘুরে বেরিয়েছেন, সেই প্লাস্টারে কতটা ভেতরে জখম ছিল সেটা পশ্চিমবঙ্গবাসী জানেন। কিন্তু তা সত্ত্বেও বিজেপি এবারে সজাগ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ব্যক্তিগতভাবে আক্রমণ নয়, তার চুরি দুর্নীতি, তার প্রতিশ্রুতির ফেলিওরিটি গুলো, অর্থনৈতিক ব্যবস্থার অপব্যবস্থা, ল অ্যান্ড অর্ডারের ফেলিওর, এই সমস্ত ব্যাপারে হাইলাইট করা হবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ নয়। এই ব্যবস্থাটা কে করে দিয়েছে? কে করে দিয়েছে? আমি, আপনি। আমরাই পছন্দ করছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ব্যক্তিগত আক্রমণ করা হোক। যেমন অনেকে বলে যে খালা বেগম, মমতা বেগম, চোর মমতা, এই সমস্ত যে শব্দবন্ধগুলো বলে, এগুলো অগণতান্ত্রিক শব্দ। আমি আমার ইউটিউবে ভিডিওে কখনো বলিনি, প্রমাণিত হওয়ার আগে আমি কখনো বলিনি, কিন্তু বিজেপির নেতারা বলেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছেন, এবারে বলবেন না। আপনারা কি চান? এই সমস্ত ঝাঁঝালো আক্রমণগুলো করা হোক না হোক? দেখুন, আপনাদের মধ্যে কেউ লিখবেন চান, কেউ লিখবেন চান না।
কিন্তু আলটিমেটলি বিজেপি এটা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে তাদের লস হয়েছে, বরঞ্চ তাদের পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে। আদতে কি তাই? আমাদের মধ্যে তার মানে এখনো বেশ কিছু লোক রয়ে গিয়েছে যারা আমরা পিন পয়েন্টে আঘাত করতে পারছি না। সেই কারণেই বিজেপিকে স্ট্যান্ড বদলাতে হচ্ছে। 2021-এর স্ট্যান্ডের সঙ্গে 2026-এর স্ট্যান্ডের বদল আনতে হচ্ছে তাদের। সেটা ভালো না মন্দ আপনারাই বিচার করে দেখবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে এই এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে, যে এসআইআর এ সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এইটা যেভাবে আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এটাতে যদি তৃণমূল কংগ্রেস সাকসেস পেয়ে যায়, তাহলে আজকে 2-4টে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়েছে, আগামী দিনে 100টা স্কুলে বন্ধ হবে, তারপরে 50% স্কুলে বন্ধ হবে, তারপরে 100% স্কুলে বন্ধ হওয়ার মতো জায়গা পরিস্থিতি তৈরি হবে। আপনাদের চয়েস যে আপনারা সবকিছু জেনে বুঝেও চোখ বন্ধ করে থাকবেন, যে আপনারা আজকে জাগ্রত হবেন। আমরা তো অন্য কোনো ধর্মের কোনো অনুষ্ঠানের মধ্যে আঘাত করার চেষ্টা করি না। এটা তো আমাদের সম্প্রদায়ের নীতি বিরুদ্ধ যে আমরা শিখ, খ্রিস্টান, মুসলিম, অন্যান্য কোনো সম্প্রদায়ের কোনো ধার্মিক অনুষ্ঠানে তো কোনো আমরা স্টোন পেল্টিং করি না। আমাদের কোনো মেম্বার, আমাদের কোনো সম্প্রদায়ের কোনো মানুষ তো করেন না, বিচ্ছিন্ন ভাবেও তো কেউ করেন না। তাহলে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই পরিস্থিতি যারা এইভাবে তৈরি করছে তাদেরকে আমরা সমর্থন করব, নাকি এসআইআর প্রক্রিয়ার মধ্যে হয়তো একটু কষ্ট হচ্ছে সেই শুনানিতে কোঅপারেশনটা আমরা করব। লিখুন না আজকের পর্বে। এসআইআর প্রক্রিয়া এই পিছিয়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গে এই যে রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাওয়াটা তৃণমূল কংগ্রেসের আসলে লাভ হবে না ক্ষতির কারণ হবে? লিখুন না। অনেকে মনে করছেন যে হয়তো লাভ হবে এটা আমাদের, যে একেবারে সঠিকভাবে যে লোকটি যাকে ভোট দিতে চায় সেই লোকটি তাকেই ভোট দিতে পারবে, কিন্তু উল্টো দিকে সিম্প্যাথেটিক ভোট, যে ভোটের মাধ্যমে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার বৈতরণী পার করে দিয়েছিলেন, এবারেও তাই হবে না তো? এই ভুল করবেন না তো? একটু লিখুন কমেন্ট সেকশনে। সজাগ হতে হবে, আপনি একা নন, এত 10-12 কোটি মানুষ রয়েছে পশ্চিমবঙ্গে, সবার সিদ্ধান্তের আলটিমেটলি বহিঃপ্রকাশ ঘটবে নির্বাচনের ফল প্রকাশের দিন। তাই সবাই জনমত প্রকাশ করুন, তারপর থেকে আমরা বুঝতে পারবো আপনারা কি বলছেন, সেই অনুযায়ী নতুন খবর আনবো আপনাদের সামনে। এনিওয়ে, এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন, গুড বাই।